হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের দশম শ্রেণীর ইংরেজির প্রথম গল্প লেসন 1 ফাদার্স হেল্প, এটা আমরা আজকে আলোচনা করব। তো গল্পের নাম ফাদার্স হেল্প। তো আমরা প্রথমেই হেডলাইনটা নিয়ে একটু কথা বলবো। দেখো, এখানে লেখা রয়েছে ফাদার্স, FATHER অ্যাপোস্ট্রফি S। ফাদার্স, ফাদার মানে বাবা, তোমরা সকলেই জানো। ফাদার্স মানে বাবার, এই অ্যাপোস্ট্রফি এসটা জন্য এখানে রটা ব্যবহার করা হচ্ছে। ফাদার্স, তাহলে ফাদার তার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস হলো ফাদার্স হয়ে গেল। ফাদার্স হেল্প মানে বাবার সাহায্য। এটি লিখেছেন RK নারায়ণ। আর মিন্স রাশিপুরম, কেতে কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ। তাহলে পুরো নাম হলো কি RK নারায়ণ, অর্থাৎ রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ। তো আমাদের লেখক সম্বন্ধে দু একটা কথা আমরা প্রথমে একটু জেনে নিই। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, আমাদের যে লেখক এবং যে পাঠ্যটি, এর সম্বন্ধে আমরা দু একটা কথা। RK নারায়ণ, বর্ন ইন 1906, অর্থাৎ 1906 সালে RK নারায়ণ অর্থাৎ রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ জন্মগ্রহণ করেন। অ্যান্ড ডায়েড ইন 2001, 2001 সালে ইনি মারা যান। is one of the leading figures of early Indian literature in English. RK নারায়ণ ইংরেজি ভাষায় ভারতীয় সাহিত্যের প্রথম দিকের একজন অন্যতম মুখ্য লেখক। ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স, ফিগার্স মানে মূর্তি, এখানে আমরা ব্যক্তি বলবো। তাহলে যে প্রথম দিকের যারা মুখ্য অর্থাৎ স্বনামধন্য যেসব লেখক ছিলেন তাদের মধ্যে ইনি হলেন একজন। His notable works include মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তোমরা লক্ষ্য করবে MAL মাল GUDI গুডি এরকম উচ্চারণ আমরা করব না, এখানে ডি এর জন্য ডয়বিন্দু রায়ের উচ্চারণটা এরকম হয়। তাহলে আমরা বলবো মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার উল্লেখযোগ্য লেখাগুলির মধ্যে রয়েছে মালগুড়ি ডেজ এবং গাইড। He was awarded the Sahitya Academy Award in 1958 for the guide. 1958 সালে তিনি গাইড বইটির জন্য সাহিত্য একাডেমি পুরস্কারে তিনি পুরস্কৃত হন। দেখো, এখানে বাক্যটা প্যাসিভ ভয়েসে লেখা রয়েছে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। বাই কথাটা লেখা নেই, আমরা পুরো ভয়েস চেঞ্জে তোমরা যেমন করো যে হি ওয়াজ গিভেন এ প্রাইজ বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এরকম আমরা এখানে নেই, এখানে শুধু রয়েছে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, অর্থাৎ তিনি পুরস্কৃত হন বা তাকে পুরস্কৃত করা হয়। দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। যাই হোক, আমাদের এখন গল্পের বিষয়টি এখানে সংক্ষেপে দু এক কথায় লেখা রয়েছে, আমরা শুনে নিই। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্প্ট ফ্রম মালগুড়ি ডেজ। আমাদের এই যে সম্পাদিত যে অংশটি, যে গল্পের যে সংকলিত অংশটি আমাদের এই যে গল্প রয়েছে, সেটি ইজ অ্যাবাউট এ ইয়াং বয়, একটি তরুণ অর্থাৎ একটি অল্প বয়সী ছেলের সম্বন্ধে, কল্ড স্বামীনাথন বলবো না আমরা, দুনসহায়কা মাইশি নয়, SWA আমরা উচ্চারণ করি স্বামীনাথন। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল। উইলিং মানে ইচ্ছুক, আর তার অপোজিট হয়ে গেল এখানে দেখো আনটা আছে প্রিফিক্স প্লাস উইলিং, তাহলে হয়ে গেলে তার বিপরীত শব্দ হয়ে গেল আনউইলিং, অর্থাৎ সে অনিচ্ছুক, অর্থাৎ যেতে সে যায় না। যে হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুলে যেতে অনিচ্ছুক, অর্থাৎ স্কুলে যেতে সে চায় না। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার, তাহলে হি ইজ ফোর্সড বাই হিজ ফাদার। দেখো, এটাও একটা ভয়েস চেঞ্জ লেখা রয়েছে, এখানে হিটা নেই, বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার, কিন্তু তার বাবার দ্বারা সে মানে জোরপূর্বক, অর্থাৎ বাবা তাকে যেতে বাধ্য করে। ফোর্স মানে বাধ্য হয়, বাই হিজ ফাদার তার বাবার দ্বারা, অর্থাৎ বাবা তাকে বাধ্য করে যেতে, টু অ্যাটেন্ড স্কুলে যেতে, অর্থাৎ তার বাবা তাকে স্কুলে যেতে বাধ্য করে। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, অর্থাৎ ঘটনা ভিতর দিয়ে এই গল্পটিতে স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার, যে শিক্ষক সম্বন্ধে, তার টিচারের নাম কি স্যামুয়েল,
তার শিক্ষক স্যামুয়েল সম্বন্ধে তার যে ধারণা গেট ট্রান্সফর্মড অর্থাৎ বদলে গিয়েছিল কনসিডারেবলি মানে ধীরে ধীরে, অর্থাৎ তার যে শিক্ষক স্যামুয়েল সম্বন্ধে তার ধারণাটা ধীরে ধীরে পাল্টে যায়। একটা মৌলিক কিছু ধারণা, অরিজিনাল রিজার্ভেশনস, অরিজিনাল মানে আসল, এখানে হচ্ছে মৌলিক। তার অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার, তার শিক্ষক সম্বন্ধে তার যে মৌলিক ধারণাগুলো ধীরে ধীরে পাল্টে গিয়েছিল। তো আমরা গল্পের মধ্যে দেখতে পাবো যে এই যে স্যামুয়েল বলে যে টিচারটি রয়েছে তার সম্বন্ধে সে যে ধারণাগুলো করেছিল বা তার কাল্পনিক ধারণাগুলো ছিল সেগুলো কিভাবে ধীরে ধীরে পাল্টে গেল। তো এখানে গল্পের আমরা শেষ পর্যন্ত পড়লে বুঝতে পারবো যে স্বামীনাথন তার শুধুমাত্র স্কুলে যাব না বা যেতে না হয় এই জন্য সে কতগুলো কারণকে এখানে উপস্থাপনা করেছে, তার বাবার সামনে তুলে ধরেছে এবং সে কী করেছে, তার স্কুলের শিক্ষক সম্বন্ধে সে নিন্দাসূচক কথাগুলো বলেছে। তো আমাদের এখান থেকে একটা বিশেষ এই গল্প থেকে আমরা শিক্ষা নেব যে শিক্ষক সম্বন্ধে কখনো বাজে ধারণা করা ঠিক নয়। ব্যতিক্রম কখনো কখনো হতে পারে, শিক্ষক সত্যি কখনো খারাপ হতেও পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা শিক্ষকদের সম্বন্ধে আমাদের একটা শ্রদ্ধা থাকা উচিত। এবং তার বাবা তাকে একটা অন্য কৌশলে স্কুল বা তার শিক্ষক সম্বন্ধে সেই ধারণাটাকে কিভাবে পাল্টে দিয়েছিল। তো চলো আমরা গল্পটা এখন শুরু করি। লাইং ইন বেড, বিছানায় শুয়ে। দেখো লাইং মানে শুয়ে, এটা একটা পাস্ট পার্টিসিপল বা আমরা বলতে পারি ইনফিনিটিভ ভার্ব। লাই মানে হচ্ছে শোয়া, LIE, লাই মানে শোয়া, আর লাইং তখন হচ্ছে LYING, লাইং ইন বেড, আচ্ছা বিছানায় শুয়ে। সো আমি রিয়ালাইজড, সো আমি বুঝতে পারলো, কি বুঝতে পারলো, উইথ এ শাডার মানে একটু কম্পন দিয়ে অর্থাৎ ভয়ে কেঁপে উঠে সে বুঝতে পারলো দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, যে এটা হলো সোমবার সকাল। তাহলে ইট ওয়াজ মন্ডে, এটা হলো সোমবার, সোমবার সকাল। ইট লুকড অ্যাজ দো মানে যেন, ইট লুকড অ্যাজ দো এটা মনে হচ্ছিল যেন, অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, যেন এক মুহূর্ত আগে এটা ছিল শুক্রবার। তাহলে এমনটা কেন স্বামীর মনে হলো, যে শুক্রবারের শেষে শনি এবং রবি তার স্কুল ছুটি থাকে, আর এই ছুটির দিনগুলো সে খুব মজা করে ঘুরে বেড়ায়, তাই আনন্দের সঙ্গে সে ঘুরতে গিয়ে কখন যে সময়টা চলে যায় তার খেয়াল থাকে না। কিন্তু যখন সোমবার আসে তখন সে বুঝতে পারে যে তাকে এখন টানা 5টা দিন ধরে তাকে স্কুলে যেতে হবে, তাকে পড়াশোনা করতে হবে। তাই এই খেলা বা আনন্দের মজা করে ঘুরবার সময়গুলো তার কাছে যেন জলের মতো খুব দ্রুত কেটে যায়। তাই সে মনে করছিল যে এই তো একটু আগেও যেন বা কয়েক মুহূর্ত আগেও যেন শুক্রবার ছিল, আর এরই মধ্যে সোমবার সকাল চলে আসলো। তাই সে বলছে ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, যেন মনে হলো এক মুহূর্ত আগেও এটা ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, আর ইতিমধ্যেই সোমবার এসে গেছে, অর্থাৎ তার মনে হলো যে কয়েক মুহূর্ত কাটতে না কাটতেই সোমবার এসে উপস্থিত হয়েছে। অলরেডি মানে ইতিমধ্যে, মন্ডে ওয়াজ হিয়ার সোমবার এসে উপস্থিত, অর্থাৎ সোমবার এসে গেছে, আর ইতিমধ্যে সোমবার এসে গেছে। হি হোপড সে আশা করেছিল, হোপ মানে আশা করে, তার পাস্ট টেন্স সিম্পল পাস্ট টেন্স। হি হোপড সে আশা করেছিল, হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল তাকে স্কুলে যেতে হবে না। সে আশা করলো যেন তাকে স্কুলে যেতে হবে না। কেন? যেহেতু সে স্কুলে যাওয়ার প্রতি তার কোনো ইচ্ছাই নেই, বলা যেতে পারে সে খুব ফাঁকিবাজ ছেলে, ঠিক সেই ক্লাস 9-এ সেই টমের মতো, যে পেটে ব্যথা নাতে ব্যথার অজুহাতে সে স্কুলে যেতে চাইতো না। ঠিক এই স্বামীনাথনও ঠিক ওই রকমই একটি ছেলে, যে স্কুলে যেতে চায় না, আর স্কুলে না যাওয়ার জন্য সে নানা রকম বাহানা দেখাতে থাকে। তাই সে আশা করছিল যে তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock, 9টার সময় স্বামীনাথন চিৎকার করে উঠল।
সে চিৎকার করে উঠে কি বলল? আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। মানে সে একাই চিৎকার করে বলল যে আমার মাথা ব্যথা করছে, অর্থাৎ তার কথাটা সে কাউকে শোনাতে চাইল, যে অন্যজন যেন শুনে বুঝতে পারে যে স্বামীনাথনের মাথা ব্যথা করছে আর এর জন্য সে স্কুলে যাবে না। তাই সে ওয়েল্ড মানে আর্তচিৎকার করে ওঠা, আঁতকে ওঠে কিছু বলা। তাহলে 9টার সময় স্বামীনাথন সে কি বলল? আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট, মা উদারভাবে প্রস্তাব করলো অর্থাৎ বলল যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতে থাকতে পারে। অর্থাৎ ছেলের শরীর খারাপ যখন কেয়ার করা যাবে, মাথা ব্যথা করছে আহা, তাই তার স্কুলে যাওয়ার দরকার নেই, কারণ স্কুলে গেলে তাকে সারাটা দিন স্কুলে কাটাতে হবে আর তার খুব কষ্ট হবে। তাই মা ছেলের প্রতি সদয় হয়ে বলল, ঠিক আছে, স্বামী আজ বাড়িতে থাকতে পারে, তাকে স্কুলে যেতে হবে না। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট, মা উদারভাবে বলল যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী স্কুলে বাড়িতে থাকতে পারে। অ্যাট 9:30, 9:30 when he ought to have been in the school prayer hall, when মানে যখন, he ought to have অর্থাৎ তার থাকা উচিত ছিল, ought to এখানে উচিত অর্থে, এটা মোডাল অক্সিলারি। he ought to have been তার থাকা উচিত ছিল in the school prayer hall, স্কুলের প্রেয়ার হলে। স্বামী was lying on the bench in mother's room, স্বামী তার মায়ের ঘরে বেঞ্চে শুয়ে রইল। তাহলে যদি প্রশ্ন হয় যে at 9:30 where he ought to have been, 9:30 তার কোথায় থাকার কথা, তাহলে আমরা বলবো যে at 9:30 he ought to have been in the school prayer hall, but he was lying on the bench in mother's room, কিন্তু সে মায়ের ঘরে বেঞ্চেতে শুয়েছিল। তাহলে স্বামী was lying on the bench in mother's room। যদি প্রশ্ন হয় সে 9:30টার সময় কোথায় ছিল, তাহলে আমরা বলবো তার মায়ের ঘরে বেঞ্চের উপর শুয়েছিল। ফাদার আস্কড হিম, বাবা তাকে বলল, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার স্কুল নেই আজ? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, রিপ্লাই মানে উত্তর দিয়া, REPLY, রিপ্লাই মানে উত্তর দেওয়া, আর পাস্ট টেন্স হয়ে গেল রিপ্লাইড, ওয়াইটা উঠে গিয়ে REPLY উঠে গিয়ে IED যুক্ত হলো, এটা পাস্ট টেন্স হয়ে গেল, রিপ্লাইড, উত্তর দিল। স্বামী উত্তর দিল কি? হেডেক, মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বোকার মতো কথা বলা, নির্বোধ কোথাকার। ননসেন্স মানে নির্বোধ, বা আমরা বলতে পারি যে বাজে বকনো বা বোকার মতো কথা বলো না। ড্রেস আপ অর্থাৎ পোশাক পরে নাও, এবং গো যাও, যাও মানে স্কুলে যাও। ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরে নাও, অর্থাৎ এখানে পোশাক বলতে তার স্কুলের ইউনিফর্মকে বোঝানো হচ্ছে, স্কুলের পোশাক পরে এবং স্কুলে যাও। মানে শর্টকাট আনসার বাবার, যে ওসব বাহানা না করে সোজাসুজি স্কুলে চলে যাও ড্রেস পরে। হেডেক, মাথা ব্যথা। দেখো এখানে এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে। এক্সক্লেমেটরি সাইন তোমরা জানো, একটা দাড়ির নিচে একটা ছোট ফোঁটা থাকে, এটা বিশেষসূচক চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। তো স্বামী কেমন করে বলছে কি? হেডেক, মাথা ব্যথা, অর্থাৎ তার যে ব্যথা কষ্টটা প্রকাশ করছে এই শব্দটার ভিতর দিয়ে। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, অর্থাৎ রবিবারের দিনগুলোতে একটু কম ঘোরাঘুরি করো। লোফ মিন্স ঘোরাঘুরি করা উদ্দেশ্যহীনভাবে। দেখবে তোমাদের ওয়ার্ড নেটসে রয়েছে মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডিয়াল ম্যানার, অলস্যভাবে ঘুরে বেড়ানো, অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে শুধু এখানে ওখানে ঘুরে বেড়ানো, সেটাকে বলবো লোফ। লোফ অ্যাবাউট লেস, লেস মানে কম, অন সানডেজ অর্থাৎ রবিবার দিনগুলিতে কম ঘোরাফেরা করবে। অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মনডে, তাহলে তুমি সোমবার দিন তোমার কম মাথা ব্যথা করবে। অর্থাৎ রোদে রোদে যদি ঘুরেই বেড়াও ঘাটের ধারে বা মাছ ধরা এটা ওটা খেলা করে, তাহলে তো নিশ্চয়ই শরীর ক্লান্তি আসবে, বা রোদে ঘুরলে শরীর খারাপ করবেই। তাই বাবা বলছে লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবারগুলিতে একটু কম ঘোরাফেরা করবে। অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মনডে, তাহলে সোমবারে আর মাথা ব্যথা করবে না বা মাথা ব্যথা হবে না। হেডেক, এই গলার উপরে যে অংশটা, সেখানে যে ধরনের যন্ত্রণা বা ব্যথা হোক তাকে বলা যায় হেডেক, নোজেক,
ইয়ার এক এরকম। আর তার নিচে যেগুলো হয় সেগুলোকে আমরা বলবো পেইন। এক মানে ব্যথা বা যন্ত্রণা। এটা মাথায় বা মাথা সংক্রান্ত যদি কিছু হয় তাহলে আমরা বলবো ACHE এক। আর যদি তার নিচের অংশ থেকে হয়, গলা থেকে, তাহলে আমরা বলবো পেইন, PAIN। পেইন মানেও যন্ত্রণা, এক মানেও যন্ত্রণা। কিন্তু মাথায় বা মাথা সংক্রান্ত মাথার যে কোনো অংশে যদি যন্ত্রণা বা ব্যথা হয় সেকে আমরা বলবো এক। আর শরীরে কোনো অংশে হলে আমরা বলবো পেইন, যন্ত্রণা। আচ্ছা, এখানে একটু প্রিপোজিশন সম্বন্ধে একটু কথা বলি। দেখো সানডের আগে অন বসেছে। তোমরা জানো যে কোনো বারের আগে অন প্রিপোজিশনটি বসে। সুতরাং তোমরা ছোট ছোট করে যদি একটু একটু করে মনে রাখতে পারো তাহলে দেখবে একসময় তোমাদের অনেকগুলো প্রিপোজিশন সম্বন্ধে তোমাদের ধারণা হয়ে যাবে কোথায় বসে। এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কিছু লিস্টও রয়েছে। তো তাহলে আমরা জানলাম বারের আগে কিন্তু অন বসবে, আর সালের আগে ইন বসবে, আর দেখো সময়ের আগে কিন্তু অ্যাট বসে। তাহলে আমরা এখানে অ্যাট, ইন, অন এই তিনটি প্রিপোজিশন সম্বন্ধে আমরা জেনে গেলাম। নির্দিষ্ট কোনো সময় বোঝাতে তার আগে অ্যাট বসবে। এছাড়া মর্নিং, ইভিনিং এর আগে কিন্তু ইন বসে। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। আর রাতের আগে কিন্তু অ্যাট বসবে। অ্যাট নুন, অ্যাট মিডনাইট বা অ্যাট নাইট। সুতরাং এইগুলো আমরা জানলেও আমাদের কিন্তু মাধ্যমিকে আর্টিকেল এবং প্রিপোজিশন এরকম থাকে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো। তো সেক্ষেত্রে যদি এই ধরনের শূন্যস্থান থাকে তাহলে তোমরা বার যদি থাকে তার আগে অন লিখবে। যদি সময় থাকে কোনো পয়েন্ট অফ টাইম তাহলে তার আগে অ্যাট বসাবে। বা যদি সাল থাকে তাহলে তার আগে ইন বসাতে পারবে। এছাড়াও আরও অনেক আরও কোথায় কোথায় বসবে তারও নিয়ম আছে। যেমন বড় কোনো শহর বা দেশের আগেও আমরা ইন বসাতে পারি। যাই হোক, পরের লাইনে যাই। স্বামী নিউ, স্বামী জানতো। নো মানে জানা, আর তার পাস্ট টেন্স হলো নিউ, KNOW। নো মানে জানা। একটা হচ্ছে কি NO, নো মানে না, আর KNOW, নো মানে হচ্ছে জানা, আর তার পাস্ট টেন্স হয়ে গেল নিউ। নো, নিউ, নোন। স্বামী নিউ, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্ট্রিক্ট মানে কঠোর। তার বাবা কতটা কঠোর হতে পারে সেটা স্বামী জানতো। কারণ এর আগে এই ধরনের বাহানা করতে গিয়ে স্বামী ধরা পড়েছে, এবং তখন কিন্তু বাবা তার কোনো কথাই শোনেনি। তিনি যেটা ভালো বুঝেছেন সেটা তিনি করেছেন। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিস। ট্যাকটিস মিনস কৌশল। অর্থাৎ সে দেখলো যে এই কথা বলে যখন কাজ হচ্ছে না, আমাকে স্কুলে যেতেই বাবা বাধ্য করছে, তখন অন্য একটা উপায় খুঁজে দেখি। সো মানে তাই বা সেজন্য হি চেঞ্জ মানে পরিবর্তন করলো বা পাল্টালো, তার ট্যাকটিক্স, তার কৌশলটা বদলালো। তখন কি বললো? আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস। আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। ক্যান নটকে সংক্ষেপে হচ্ছে কান্ট বলা হচ্ছে CAN, ক্যান, আর NOT নট। কেন মানে পারা, নট মানে না। ক্যান নট মানে পারবো না। আই ক্যান্ট গো, এটাও কিন্তু মোডাল অক্সিলারি তোমরা জানবে। এরপরে কিন্তু সবসময় ভার্বের 1 নম্বর রূপটাই হয়। গো, ওয়েন্ট, গান। তাহলে এখানে ক্যানের বা কুডের পরে কখনোই কিন্তু ভার্বের 2 নম্বর বা 3 নম্বর রূপটা কখনো বসে না, শুধু 1 নম্বর রূপটাই বসবে। তাহলে আই ক্যান্ট গো, আমি যেতে পারবো না। সো লেট মানে এত দেরি করে, লেট মিনস দেরি। টু দ্য ক্লাস মানে ক্লাসে। সো আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস, তাই আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। তাহলে আমরা এই অংশটির মধ্যে কতগুলো তথ্য আমরা পাচ্ছি যে ছেলেটির কথা বলা হয়েছে তার নাম হলো স্বামী। আর এখানে কোন দিনের কথা বলা হয়েছে? সোমবার সকালের কথা বলা হয়েছে। আর সোমবার দিনটাকে তার কি দিন বলে মনে হচ্ছিল? যেন শুক্রবার বলে মনে হচ্ছিল। আর 9টার সময় সে চিৎকার করে উঠেছিল যে আমার মাথা ব্যথা করছে। প্রশ্ন হতে পারে যে সে কটার সময় বলেছিল যে আমার মাথা ব্যথা করছে?
ঠিক 9টার সময়, অর্থাৎ স্কুলে যাওয়ার যে সময় তাকে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে সেই সময় সে বলেছিল। হয়তো আগে বললে তার জন্য চিকিৎসার ব্যবস্থা হতে পারতো, ট্যাবলেট এনে দিতে পারতো। তাই এমন সময় বলতে হবে যাতে আর অন্য কোনো ব্যবস্থা না থাকে, স্কুলে যেতে সত্যিই দেরি হয়ে যায় এবং আল্টিমেট তাকে স্কুলে যেতে আর হবে না। সে কি সমস্যার কথা বলেছিল? হেডেক, মাথা ব্যথা। সকাল 9:30, তখন সে কোথায় থাকবার কথা? স্কুল প্রেয়ার হলে। কিন্তু সে ছিল কোথায়? বেঞ্চের উপর শুয়েছিল মায়ের ঘরে। কে তাকে স্কুলে যাওয়ার জন্য বাধ্য করেছে? তার বাবা, হিজ ফাদার। ফাদার আস্কড হিম। আর লোভ মানে হচ্ছে কি অকারণে ঘুরে বেড়ানো। আচ্ছা, ট্যাকটিস মানে কৌশল, আর স্ট্রিক্ট মানে কঠোর। চলো আমরা পরের পাতায় চলে যাই। আচ্ছা, তোমাদের বলে রাখি যে একটি ভিডিওর মধ্যে আমি কিন্তু এই পুরোটা পড়ানোর পরে আবার এর অনুশীলনী উত্তরগুলোও করে দেবো, তাই ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে। আর আরও একটি কথা বলে রাখি, তোমরা এইভাবে কিন্তু ক্লাস 10-এর প্রত্যেকটা গল্প ধারাবাহিকভাবে তোমরা ভিডিওগুলো পেতে থাকবে। তাই এটা সহজে পাওয়ার জন্য বা সবার আগে পাওয়ার জন্য তোমরা কি করবে? আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। তাহলে তোমরা ভিডিওটি পোস্ট করবার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আমরা পরবর্তী অংশটা শুরু করি। ইউ উইল হ্যাভ টু, দেখো ইউ আর অ্যাপোস্ট্রফি এস দিয়ে দুটো এল আছে, তাহলে এটা মানেটা কি অ্যাকচুয়ালি? ইউ WILL, ইউ উইল। এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে বলা হয়েছে। ইউ উইল হ্যাভ টু অর্থাৎ তোমাকে যেতেই হবে। এটা ফোর্স করে যখন বলা হচ্ছে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট, আমাকে বাজারে যেতে হবে। আই গো মানে আমি যাব, বা আই উইল গো মানে আমি যাব। আই গো আমি যাই, আই উইল গো মানে আমি যাব, সিম্পলি অর্থাৎ সাধারণভাবে যাওয়া বোঝা যাচ্ছে। কিন্তু যখন বলবে আই উইল হ্যাভ টু বা আই হ্যাভ টু, তখন বুঝতে হবে যে আমাকে মানে একরকম জোর করে বা বাধ্য হয়ে সেই কাজটা করতে হবে। এই জন্য এরকম শব্দগুলো ব্যবহার করা হয়। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। আর অথবা কথাটা আমরা সম্পূর্ণ যদি বলি তাহলে ইউ উইল হ্যাভ টু গো টু স্কুল, তোমাকে স্কুলে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, ফল্ট মানে দোষ, এটা তোমার নিজেরই দোষ। অর্থাৎ এখন তুমি বলছো দেরি করে যেতে পারবো না, এই দেরি করার জন্য কে দায়ী? তুমি নিজে মাথা ব্যথার ভান করে শুয়েছিলে। অতএব এখন দেরি হোক আর যাই হোক, তোমাকে কিন্তু স্কুলে যেতেই হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? সো মিন্স ভেরি, লেট মানে দেরি, অর্থাৎ এত দেরি করে যদি আমি যাই, ইফ মানে যদি, তাহলে শিক্ষক মশাই কি ভাববেন? হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মশাই কি ভাববেন? ইফ আই গো সো লেট, আমি যদি এত দেরি করে যাই। অর্থাৎ শিক্ষক মশাই যদি ক্লাসে ইতিমধ্যেই চলে যান বা প্রেয়ার হলে থাকার কথা সে সময় পৌঁছাতে না পারি, তাহলে দেরি করে গেলে তো নিশ্চয়ই শিক্ষক বকবে এবং সেটা কখনোই করা উচিত নয়। তাই দেরি যখন হয়ে গেছে তাহলে আজকের মতো থাক, এটা স্বামীনাথন তার বাবাকে বোঝাতে চাইল। কিন্তু বাবাও কিন্তু ছাড়াবার পাত্র নয়। দেরি হয়েছে তাই কিছু, দেরি করেই তোমাকে যেতে হবে। টেল হিম, তাকে বলবে ইউ হ্যাড এ হেডেক, তোমার মাথা ব্যথা করছিল, অ্যান্ড সো আর লেট, এবং সেই জন্যই তোমার দেরি হয়েছে, অর্থাৎ তুমি এই জন্যই দেরি করেছো যে মাথা ব্যথা করছে বলেই। তাহলে বলছে টেল হিম, তাকে বলবে, হ্যাঁ তাকে বলবে ইউ হ্যাড এ হেডেক, তোমার মাথা ব্যথা ছিল, সো আর লেট, অর্থাৎ সো ইউ আর লেট, এই জন্য তোমার দেরি হয়েছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, আমি যদি তা বলি তাহলে তিনি আমাকে বকবেন। দেখো সিম্পল ফিউচার টেন্স, হি উইল স্কল্ড, স্কল্ড মানে বকা। সাবজেক্টের পরে যদি শ্যাল উইলে যখন একটি থাকে এবং ভার্বের 1 নম্বর রূপটা থাকে, তখন বুঝতে হবে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। তিনি আমাকে বকবেন, হি উইল স্কল্ড মি, তিনি আমাকে বকবেন। এটা আমরা যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কী হবে? আই উইল বি স্কল্ডেড বাই হিম। তাহলে হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, আমি যদি তা বলি, অর্থাৎ আমি যদি বলি যে আমার মাথা ব্যথা করছিল এই জন্য আমার স্কুলে দেরি হয়েছে, তাহলে তিনি আমাকে বকবেন। উইল হি, তাই কি, অর্থাৎ তিনি বকবেন? লেট আস সি, দেখা যাক, দেখি তো। অর্থাৎ ছেলের যদি মাথা ব্যথা করে তাও বকবে? দেখি তো।
লেট আস সি হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল। স্যামুয়েল, তার নাম স্যামুয়েল, অর্থাৎ তার টিচারের নাম হলো স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, সে কি সবসময় ছাত্রদের বকে? অলওয়েজ মানে সর্বদা, এটা অ্যাডভার্ব। তাহলে সবসময় সে ছাত্রদের বকে। হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, তিনি সেই সমস্ত ছাত্রদের, বিশেষ করে সেই সমস্ত ছাত্রদের ওপর খুব রেগে যান, হু কাম ইন লেট, যারা দেরি করে আসে। মানে ও এটাই বোঝাতে চাইছে যে যেহেতু আমি দেরি করে যাচ্ছি, তাই সেই কথাটাকে স্যামুয়েল বেশি করে হাইলাইট করছে যে যারা দেরি করে যায় তাদেরকে নাকি খুব বেশি করে বকে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে পারবো না। অর্থাৎ স্যামুয়েলের ক্লাসে অন্তত আমি দেরি করে যেতে পারবো না, যেহেতু তিনি দেরি করে যাওয়া ছাত্রদেরই বেশি বকে থাকেন। ইফ হি ইজ সো অ্যাংরি, তিনি যদি এতই রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তোমাদের প্রধান শিক্ষককে এই ব্যাপারে বলো না কেন বা জানাও না কেন? দেশে তারা বলে, অর্থাৎ লোকে বলে, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি প্রধান শিক্ষকও তাকে দেখে ভয় পান। কি মুশকিল যে হেডমাস্টার একটা সাধারণ টিচারকে থেকে ভয় পাবে, এত বড় মিথ্যে কথাটা তার বাবা কি বিশ্বাস করবে? দেখা যাক আমরা পরবর্তী অংশে কি সেটা জানবো। তো এখানে ওয়ার্ড নোটস দেওয়া আছে। ওয়ার্ড নেক্সটে শাডার, শাডার মানে হচ্ছে কি শেকিং অফ বডি কজ বাই ফিয়ার, ভয়ে কেঁপে ওঠা, কম্প দেয়া। লোফ, লোফ মিনস মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার, অলসভাবে ঘুরে ফিরে বেড়ানো। তো চলো আমাদের গল্পটা পড়লাম, এখন আমরা গল্প অনুশীলনটা এখনই সেরে নিই। তোমরা তোমাদের বই সামনে রেখেও এগুলো করে নিতে পারো পেন্সিল দিয়ে, কিন্তু বইয়ে দাগ দেবে না, শুধু তোমরা দু একবার দেখে নিলেই এগুলো হয়ে যাবে, খুবই সহজ আছে। কম্প্রিহেনশন এক্সারসাইজ, যে বোধ পরীক্ষণ, বোধমূলক যে অনুশীলনী আছে সেগুলো আমরা দেখছি। এমসিকিউ কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, চুজ মানে বেছে নাও। তোমরা কিন্তু ইংরেজি মানেগুলো বা প্রশ্নগুলো সম্বন্ধে অনেক সময় বুঝতে পারো না যে কি করতে বলছে, যদি এখানে এটা খুব সহজে বোঝা যাচ্ছে, তবুও এই মানেগুলো তোমরা পরিষ্কার করে এর অর্থগুলো ভালো করে বুঝে রাখবে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, চুজ মানে বেছে নাও, দ্য কারেক্ট মানে সঠিক, অল্টারনেটিভ মানে বিকল্পটি, টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যটি সম্পূর্ণ করবার জন্য। তাহলে এখানে বাক্যের কিছুটা অংশ দেওয়া আছে, আর কিছুটা এই চারটে অপশন থেকে একটা নিলে তবে বাক্যটা সম্পূর্ণ হবে। তোমরা যখন খাতায় উত্তরগুলো করবে, যদি টিক দিতে হয় তো তোমাদের তো সাধারণত উত্তরপত্রে, প্রশ্নপত্রে উত্তর করতে হয়, তাই সেখানে লেখার কোনো প্রশ্নই নেই, শুধু টিক দিতে পারলেই হয়ে যাবে। তা আমরা সেটাই করব। উইথ এ শাডার স্বামী রিয়ালাইজ দ্যাট, অর্থাৎ ভয়ে কেঁপে উঠে বা কম্প দিয়ে স্বামী বুঝতে পারলো, রিয়ালাইজ মানে বুঝতে পারলো, তোমরা আগেই পড়েছ, দ্যাট ইট ওয়াজ, এটা ছিল, কি ছিল আমরা জানি, ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মনডে। তাহলে আমরা বইয়ে পেয়েছি যে ফ্রাইডে, তাহলে 1 নম্বরটা উত্তর হয়ে গেল ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল। সরি, উইথ এ শাডার স্বামী রিয়ালাইজ দ্যাট ইট ওয়াজ মনডে, এটা ছিল সোমবার, আর তার মনে হয়েছিল যেন কিছুক্ষণ আগেও ছিল শুক্রবার। এটা উত্তর হবে না, আমার ভুল হয়েছে, দুঃখিত। তাহলে উইথ এ শাডার স্বামী রিয়ালাইজ দ্যাট ইট ওয়াজ মনডে, যে কম্প দিয়ে স্বামী বুঝতে পারলো যে এটা হলো সোমবার, মনডে। তাহলে এটা উত্তর হলো 2 নম্বরটা আমরা দেখি বি। হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন স্বামীর স্কুলের প্রার্থনা গৃহে থাকার কথা, হি ওয়াজ লাইং অন দ্য, সে শুয়েছিল কিসের উপরে, অন দ্য বেঞ্চ, টেবিল, বেড, ডেস্ক। আমরা বই পড়েছি যে অন দ্য বেঞ্চ, তাহলে 1 নম্বরটা উত্তর হয়ে গেল। পরের পাতায় সি, অ্যাকর্ডিং টু স্বামী, অর্থাৎ স্বামীর মতে বা স্বামীর ধারণা অনুযায়ী, স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ, স্যামুয়েল সেই সমস্ত ছাত্রের প্রতি বেশি রেগে যান, হু আর ওয়ান অ্যাবসেন্ট, যারা অনুপস্থিত থাকে, টু লেট, দেরিতে আসে বা দেরিতে যায়, 3 ইনঅ্যাটেন্টিভ, অমনোযোগী, 10 আনডিসিপ্লিনড, মানে যারা নিয়ম শৃঙ্খলা মানে না।
তাহলে আমরা পড়েছি যে স্যামুয়েল নাকি সেই সমস্ত ছাত্রের জন্য রেখেছেন যারা কি দেরিতে যায়, হু আর লেট। পরেরটা আমরা দেখি নাম্বার 2 কি বলছে, ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে, ইনফরমেশন মানে তথ্য, ফিল মানে পূরণ করা, ইন দ্য চার্ট মানে নিচের তালিকাটি। তো আমাদের তালিকাটা পূর্ণ করব তথ্য দিয়ে। আমরা দেখি কি লিখছে, টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ এ হেডেক, অর্থাৎ যে সময়ে স্বামী অভিযোগ করেছিল বা বলেছে জানিয়েছিল যে আমার মাথা ব্যথা করছে। আমরা গল্পটা পড়েছি, তো তোমাদের যদি মনে না থাকে তোমরা আরেকবার গল্পটি পড়ে নিতে পারো। উত্তরটা হবে কি 9 ও ক্লক, NINE 9, তারপরে ও অর্থাৎ অন দ্য ক্লক, CLOCK। তোমরা বই খুলে পিছনে পাতাতে দেখতে পাবে। বি, পার্সন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। যে ব্যক্তি স্বামীকে ড্রেস পরে স্কুলে যেতে বলেছিল তিনি কে ছিলেন? তিনি আর কেউ নন, স্বামীজ ফাদার, SWAMI স্বামীজ ফাদার, FATHER ফাদার, স্বামীজ ফাদার, স্বামীর বাবা বলেছিল। সি, নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী। যে শিক্ষকের নামটি স্বামী উল্লেখ করেছিল, মেনশন মানে উল্লেখ করা, তার নাম কি ছিল? স্যামুয়েল, SAMUEL, স্যামুয়েল। তাহলে হয়ে গেল, তালিকাটা আমাদের পূরণ হয়ে গেল। এখন আমরা 3 নম্বরে যাব। স্টেট মানে উল্লেখ করে বা বলো, হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। নিচের বাক্যগুলো সত্যি না মিথ্যে বলো। তোমরা বলো যে ট্রু ফলস নয়, ট্রু অর ফলস, সত্য অথবা মিথ্যা। প্রোভাইডেড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। তোমার উত্তরের সপক্ষে বাক্য অথবা ফ্রেজ অথবা কোনো শব্দ এখানে কিন্তু আমাদের দিতে হবে। যে শুধুমাত্র বাক্যটা কিন্তু ট্রু ফলস বললে তোমরা কিন্তু নাম্বার যদি 2 থাকে তাহলে 1 পাবে, বা 1 থাকলে হাফ পাবে। এই জন্য আমাদের বাক্যটা ট্রু অথবা ফলস যেটা হবে সেটা আমরা এখানে লিখব। আর বাক্যটা কেন সত্যি বা কেন মিথ্যা হলো তার সপক্ষে টেক্সট থেকে কোনো বাক্য বা বাক্যাংশ আমাদের এখানে তুলে দিতে হবে। তো আমাদের এখানে দেখো বলেছে কিন্তু ট্রু অথবা ফলস, কিন্তু তোমরা টি আর এফ লিখলে কিন্তু হবে না, তোমাকে পুরো কথাটাই এখানে লিখতে। যদি বলতে যে রাইট টি অর এফ এগেইনস্ট দ্য সেন্টেন্স, তাহলে কিন্তু তোমার টি এবং এফ লিখলে হতো, কিন্তু এখানে পুরো কথাটাই লিখবে ট্রু অথবা ফলস। তাহলে আমাদের প্রথম বাক্য কি হচ্ছে, স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক। স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা করছে, তাহলে কথাটা সত্যি। তাহলে আমরা এটা কি বলবো, ট্রু, TRUE। বানানটা এখানে দেয়াই রয়েছে, সুতরাং দেখে সঠিক করে লিখবে। আচ্ছা, এর জন্য যে আমরা সাপোর্টিং সেন্টেন্স দেখো লেখা আছে আই হ্যাভ এ হেডেক। তাহলে স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক, তাহলে এইটাই ওখানে আমরা তুলে দেব। তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্টটা হবে আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। পরের বাক্যটা, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। ফাদার্স রুম নয়, উত্তরটা হবে কি মাদার্স রুম। তাহলে এটা ফলস হলে FALSE ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্টটা কোনটা হবে? তাহলে দেখো এখানে লেখা রয়েছে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, মায়ের ঘরে। তাহলে ওখানে ফাদার্স রুম আছে, তাহলে বাক্যটা ফলস হলো। তাহলে তুমি ওই লাইনটা লিখে নেবে যে স্বামী ওয়াজ লাইং ইন মাদার্স রুম। 3 নম্বরটা আছে সি, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। যে স্বামীর মতে দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড, প্রধান শিক্ষক যে স্যামুয়েলকে থেকে ভয় করে না। না, স্বামী বলেছিল যে স্যামুয়েলকে দেখে হেডমাস্টার পর্যন্ত ভয় করে, সুতরাং এটা হবে ফলস, FALSE ফলস। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে? যে ওই যে বলেছে যে ইভেন দ্য হেডমাস্টার, এই যে বলেছে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি হেডমাস্টারও তাকে দেখে ভয় করেন। তাহলে এই লাইনটি আমরা ওখানে তুলে দেব। তাহলে তোমরা কি লিখে দেবে যে দে সে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ
হিম। তোমরা বই দেখে পুরো বাক্যটা তুলে দিতে পারবে, আমি এখানে সংক্ষেপে দিয়ে দিলাম। তাহলে আমাদের প্রথম ইউনিটের টেক্সট বইটা আমরা পড়লাম এবং তার সাথে অনুশীলনগুলো করা হয়ে গেল। তো তোমরা এটা 2-1বার দেখলেই এটা হয়ে যাবে, খুবই সহজ। এছাড়া কিছু এক্সট্রা প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমি তোমাদের পরবর্তী ক্লাসে দিয়ে দেবো, যাতে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো এবং তোমরা উত্তরগুলো নিজে নিজে করার চেষ্টা করবে, বা তোমরা সেগুলো আমাদের কমেন্ট বক্সেও লিখে দেখাতে পারো, যাতে আমরা বুঝতে পারো যে তোমরা এগুলো সঠিকটা করতে পেরেছ। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি তোমরা সকলেই ভিডিওটি মন দিয়ে দেখবে এবং এগুলো শিখে নেবে। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো। বাই বাই।